সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা 21 রাতের আজকের এই আয়োজনে। এবং আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আজ কথা বলতে চাচ্ছি শেয়ার বাজার নিয়ে, এবং এই জায়গাটায় নিঃসন্দেহে যারা নিয়মিতই বাজারের সাথে যুক্ত রয়েছেন বা খোঁজ খবর রাখেন তারা জানেন যে বাজারের কী অবস্থা, এবং সেই দরপতনের জায়গাটা বা প্রতি মুহূর্তে যে এক ধরনের সেখানে অস্থিরতা বা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা, সেটা মানুষকে ভোগাচ্ছে 1 থেকে 1.5 বছরের মতো। এবং এই জায়গাটায় যে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছিল সেখান থেকেও কতটা সুফল পাওয়া গেল, নাকি আবার বরং যখন বিশেষ করে আমি ফ্লোর প্রাইসের কথা বলছি সেটা তুলে দেয়াতে এখনও কিছু প্রতিষ্ঠানে রয়ে গেছে, সেখান থেকে বড় ধরনের আরেকটি অস্থিরতা তৈরি হয়েছে যারা রয়েছেন এই শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট। এবং আরও যে নানাবিধ বিষয়, যে শেয়ার বাজার পতনের কারণগুলো কি, উত্তরণের পথ কি, এসব নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এবং নিঃসন্দেহে যারা চমৎকারভাবে এই আলোচনাগুলো তুলে ধরতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন, আমাদেরকে খুব সহজ কথায় বুঝাতে পারবেন, তেমনই 3 জন রয়েছেন আমাদের স্টুডিওতে। কথা না বাড়িয়ে তাদের সাথে আমি প্রথমেই আপনাদের আলাপ করে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী পরিচালক ও মুখপাত্র, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। মাঝে রয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এবং সর্বডানে আজ উপস্থিত হয়েছেন আল আমিন, পুঁজিবাজার বিশ্লেষক ও সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আল আমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ আপনি একটু বিশ্লেষণটা যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য চমৎকারভাবে তুলে ধরেন, যারা এখনও শেয়ার বাজারে প্রবেশ করেনি কিন্তু প্রতি মুহূর্তে একটু একটু করে আগ্রহ প্রকাশ করছে, আবার 1 পা দিলে 3 পা পেছনে চলে যাচ্ছে শেয়ার বাজারের অবস্থা দেখে, তাদের জন্য সহজ কথায় একদম যদি বুঝিয়ে দিতেন যে কি অবস্থা এখন বাজারের। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে বাজার যেটা দেখছি তার মার্কেট পি, যেটাকে আমরা প্রাইস আর্নিংস বলি, 12.5, এটা কিন্তু সিগনিফিকেন্টলি অনেক লো, মানে অনেকটাই কম আছে। কারণ আমরা এখন বাজারকে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুটাকে ট্যাগ করলে যে জায়গাটায় দেখি, হঠাৎ করে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়াতে আবার ট্রেজারি বিল এবং বন্ড এগুলো অনেক বেশি পরিমাণে সার্কুলেট হওয়ার কারণে ওখানে একটা ফিক্সড রিটার্ন, ওইখানে রিটার্নটা ছিল নর্মালি 8%, সেখান থেকে রিটার্নটা 12%-এ চলে গেছে, তার মানে 50% একটা গ্রোথ হয়েছে। তাহলে ওই গ্রোথটা হওয়ার কারণে অনেকেই মনে করছে যে ওইখানে যেহেতু একটা স্টেবল রিটার্ন আছে উইদাউট এনি হ্যাসেল, ওই জায়গাটায় কিছু কিছু ফান্ড ডাইভার্ট হয়েছে। তাহলে অন্যদিকে কিন্তু পুঁজিবাজার কিন্তু অনেকটাই অবমূল্যায়িত, দীর্ঘদিন ধরে এটা চলছে। আমরা দেখছি যে ওভারঅল ইন্ডেক্সটাকে যদি আমরা দেখি, এখানে কিন্তু সেই হিসাবে বিনিয়োগযোগ্য, কিন্তু আমাদের মধ্যে যেটা লিমিটেশন বা আমরা যেটাতে অ্যাড্রেস করি না, আমরা ব্যাংক বা অন্য জায়গায় ইনভেস্ট করে একটা নির্ধারিত সময় আমরা অপেক্ষা করি, কিন্তু পুঁজিবাজারে এসে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, আমার টাকা কেন দ্রুত বাড়ছে না। কিন্তু আমরা যদি এই জায়গাটাতে কিছুটা বিনিয়োগ মানসিকতা নিয়ে, ধরেন আপনি যদি একটু লং রেঞ্জে চিন্তা করেন যে আপনি হয়তো 1 বছর ফান্ডটাকে রাখবেন, বা তার চেয়ে একটু শর্ট করে মিড রেঞ্জ চিন্তা করলেন যে আমি 6 মান্থ রাখবো, সেই ক্ষেত্রে আপনি বাজারকে যদি সার্বিকভাবে বিশ্লেষণ করেন, আপনার নজরে কিন্তু অনেক ভালো স্ক্রিপ্ট আসবে যেগুলো আন্ডার প্রাইসড। বাট এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? যারা হচ্ছে ফ্রেশভাবে বাজারে আসতে চায়। উনি যদি চিন্তা করে যে আমি কি ক্যাপিটাল মার্কেটে যাব না মানি মার্কেটে যাব, কারণ এখন 12% থেকে কিন্তু বাড়বে যেটা, সেটার গ্রোথ কম্পারেটিভলি কম। ইকোনমির যে ক্রাইসিসের যা আছে ওইখানে কিন্তু গ্রোথ বেশি হবে না। অন্যদিকে মার্কেট পি 12.5 থেকে 15-16-তে চলে গেলে কিন্তু তার রিটার্নটা অনেক বেশি থাকবে। তার মানে এই মুহূর্তে কিন্তু অপরচুনিটি লং টার্মকে চিন্তা করে নতুন ফান্ডকেও নিয়ে আসলে পুঁজিবাজার হচ্ছে ভালো জায়গা। কিন্তু যারা দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে আছে তাদের ভেতরে কিন্তু অনেক ধরনের অস্থিরতা আছে বিভিন্ন কারণে। কারণ আপনি হয়তো জানবেন যে বিভিন্ন রকম মানে ডিসিশন যেগুলো এসছে, অনেক ক্ষেত্রে ধরেন ফ্লোর তুলে দেওয়ার পরপরই আমরা দেখেছি যে 1700 কোটি টাকার লেনদেনও হয়েছে, এখন লেনদেনটা সেটা 500 কোটির নিচে নেমে এসছে। বাস্তব অনেক কারণের মধ্যে অন্যতম কিছু টাকা ফান্ড অন্যদিকে ডাইভার্ট হয়েছে। আবার নতুন করে বিও অ্যাকাউন্টের পরিমাণ দেখছি যে আমরা অনেকে ফোর্স সেলের মধ্যে পড়ে গিয়েছে যাদের মার্জিন ছিল। তাহলে আমরা একদিকে দেখছি যে যারা বাজারে ছিল তাদের অবস্থাটা খারাপ, এবং যারা বাজারে নতুন করে আসছে তারা একটা ভয় পাচ্ছে যে আমরা আসলে এই মুহূর্তে কিভাবে যাব। তো সবকিছু মিলে আমি মনে করছি এখানে ছোট করে একটু জেনে নেই, এই যে আপনি ফ্লোর প্রাইস যেটা, এটা নিয়ে অনেক কথা আছে যে এটা কি যখন নিয়ে আসা হলো সেটা কি ভালো ছিল, সেই সিদ্ধান্তটা ভালো ছিল, এখন আবার তুলে দেওয়া হচ্ছে, কতটা ভালো ছিল সিদ্ধান্তটা? আসলে ভালো ওইভাবে না, কিন্তু ওই সময় কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছিলেন যে সীমিত সময়ের জন্য, অল্প সময়ের জন্য, যেহেতু বাজারটা একটা আস্থা সংকটে চলে গিয়েছিল জাস্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে, কারণ কোভিড সামলে উঠতে উঠতে কিন্তু ওই ধরনের আরেকটা ডিজাস্টার চলে আসলো, তখন কিন্তু বাজারে প্রচুর সেল প্রেশার ছিল। এখন এই সেল প্রেশারটা থেকে অনেক প্রাতিষ্ঠানিক কোডেও দেখা গেছে যে অনেক তারা মার্জিন, যারা ডিলার করে অনেক ধরনের ঋণ নির্ভরতা থাকে, ব্যক্তি পর্যায়ে তো ছিল, তো ওইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সাময়িক একটা অবস্থা হিসাবে নেওয়া হয়েছিল, যদিও এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে যায় না। বাট আমাদের যে ক্রাইসিসটা হয়েছিল সেটাকে ম্যানেজ করার জন্য একটা স্বল্প মেয়াদে নেওয়া হয়েছিল। বাট ওইটাকেই আসলে একটু প্রলং হয়ে গিয়েছে। প্রলং হয়ে যাওয়ার পেছনে কারণ ছিল যে মানে কোনোভাবে কিন্তু বাজারটা ওইভাবে স্টেবল হচ্ছিল না।
তো ওই জন্যই কিন্তু আসলে দীর্ঘসূত্রিতা। আর যখন দেখা গেলো যে চারদিক থেকে প্রেশার যেটা আসছে, যে আর্টিফিশিয়ালি তো একটা প্রাইস ধরে রাখা যায় না, কারণ অনেক কারণেই দেখা গেলো যে বিজনেস গ্রোথটা কমে গেছে, তখন যে সময় ফ্লোরটা দেওয়া ছিল তাদের যে আর্নিংস ছিল, তারপর ব্যবসায়িক কারণে তার আর্নিং যখন ড্রপ করেছে, তখন কিন্তু ওটাকে আর্টিফিশিয়াল প্রাইসে ধরে রাখলে কোনো বায়ার আসবে না। তাহলে বায়ার আসবে না, শুধু শুধু একটা আর্টিফিশিয়াল ধরে রাখার কোনো যৌক্তিকতা নাই। তখন কিন্তু এটাকে তারা বিভিন্ন ফেজে 3-4টা লেয়ারে ধীরে ধীরে সেগুলোকে আমরা প্রত্যাহার করতে দেখেছি। প্রত্যাহার করার পরবর্তী টাইমে কিন্তু আমরা এক ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট দেখেছিলাম, কারণ আমরা যেহেতু 1700 কোটি টাকা লেনদেন হয়েছে, নিঃসন্দেহে কিন্তু একটা সাপোর্ট ছিল। কিন্তু হঠাৎ করে ছন্দপতন হওয়াটাই কিন্তু এখন আসলে বাজারকে ভাবাচ্ছে, এবং এটা নিয়েই কিন্তু চারদিকে মানুষের একটা অস্থিরতা। তো সেই জন্য আমি মনে করি ওই জায়গাটাতেই কিছু করণীয় আছে কিনা, সেই জায়গাটা নিয়ে যদি আমরা ভাবি সেই ক্ষেত্রে হয়তো কিছু একটা। আমি নিঃসন্দেহে আপনার কাছে আবারও আসবো। চমৎকারভাবে বললেন মোহাম্মদ রেজাউল করিম। সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো এখনো সেই প্রাইসটা তুলে দেয়নি, ফ্লোর প্রাইসের কথা বলছি, যদি তারাও তুলে দেয় তখন কি মানে মনে হয় যে এই অস্থিরতা আরো বাড়বে? এই মুহূর্তে সেগুলা তোলা হচ্ছে না, যে কারণে বাজার কিছুটা আপওয়ার্ড ট্রেন্ডে না যাওয়া পর্যন্ত যেগুলা তোলা হয় না সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত সহসাই আসবে না। তবে আমরা ফ্লোর পরবর্তী সময়ে বাজার যে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড, বিয়ারিশ ট্রেন্ড আছে, এটা আমরা মনে করি যে মেনলি চারটা কারণে এই ডাউনওয়ার্ড ট্রেন্ডটা হয়েছে। একটা হলে কিছুটা জেনারেল ইনভেস্টরদেরকে প্যানিক সেল ছিল, কিছুটা আপনার যারা মার্জিন লোন প্রোভাইড করছে তাদের থেকে ফোর্স সেল ছিল, থার্ড যেটা ছিল অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ প্রচারণা, এটার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্সের কিছুটা ঘাটতি হয়েছে, যে কারণে তাদের দিক থেকে সেল প্রেশার আসছে। ফোর্থ যেটা বললো যে আমাদের যে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টের যে কস্ট অফ ফান্ড সেটা অনেক বেশি হয়ে গেছে, অপরচুনিটি কস্ট, যেহেতু আমাদের ইন্টারেস্ট রেটটা অনেকটাই বেড়ে গেছে প্রিভিয়াস পিরিয়ডের তুলনায়। তো এই কারণে এই বাজারটা কিছুটা ডাউনওয়ার্ড ট্রেন্ড হয়েছে। তো কমিশন এটা নিয়ে কাজ করতেছে। আমরা এখন 3 ধরনের পরিকল্পনায় কাজ করতেছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে বাজারে যেটা কিছুটা লিকুইডিটি ক্রাইসিস আছে সেটা দূর করার জন্য ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড থেকে 100 কোটি টাকা খুব দ্রুত এই সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী যে 2টা প্রতিষ্ঠানকে ফান্ড ডিসবার্সমেন্ট হবে এবং সমপরিমাণ টাকা তারাও বিনিয়োগ করবে। তো আমরা আশাবাদী যে উইদিনে শর্ট পিরিয়ড 200 কোটি টাকার মতো নতুন ফান্ড ইনজেক্ট হবে, সেক্ষেত্রে স্বল্পমেয়াদীতে কিছুটা আমাদের মার্কেটটা মানে একটা সাপোর্ট পাবে। সেকেন্ড যেটা মিডিয়াম টার্মের কিছু পরিকল্পনা আমরা কাজ করতেছি, স্পেশালি ইনস্টিটিউশনাল ইনভেস্টরের লিডিং ইনস্টিটিউশনাল ইনভেস্টর আমাদের মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা পরিচালনা করে, বিগত পিরিয়ডে যেসব মিউচুয়াল ফান্ডের নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলো যাতে দ্রুত মার্কেট ইনভেস্টমেন্ট আছে সেই জন্য কমিশন কাজ করতেছে। পাশাপাশি 2টা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ নিয়ে কাজ চলছে, এই 2টাও মার্কেটে আসলে মার্কেটে কিছুটা নতুন ফান্ড ইনজেক্ট হবে। পাশাপাশি অন্য যেসব লস রুলস রেগুলেশন সেগুলো নিয়েও কাজ করছে। আগামীতে হয়তো বা আমরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের রুলস হয়ে গেছে, আমরা এই ধরনের প্রোডাক্টও দেখতে পারবো। দীর্ঘমেয়াদীতে আমরা কাজ করতেছি বাংলাদেশ মানে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার জন্য, পাশাপাশি মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি যারা আরও বেশি এনশিওর হয় এবং সার্ভেলেন্সকে অনেক স্ট্রং করা হয়েছে। এবং বর্তমানে যে ডাউনওয়ার্ড ট্রেন্ড, এই ডাউনওয়ার্ড ট্রেন্ডে কোনো ধরনের আনলফুল অ্যাক্টিভিটি ছিল কিনা, কেউ ইন্টেনশনালি বাজারকে ডাউন করার জন্য চেষ্টা করতে না, এটার উপর তথ্য কালেক্ট করা হয়ে গেছে এবং সহসাই এটা যারা যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের সিকিউরিটি সিলেট লস রুলস রেগুলেশন ভাইলেশন পাওয়া যায় দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নেগেটিভ প্রচারণার জন্য যেসব সোশ্যাল মিডিয়া ইউজ করা হচ্ছে সেগুলো বেশ কিছু আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো বন্ধ করার জন্য সরকারের অন্যান্য এজেন্সির সহায়তা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়ার কথা বললেন, ব্যবস্থা আসলে কতটা নেওয়া হয় এই জায়গায় একটা বড় প্রশ্ন আছে। আমি আসবো আপনার কাছে নিঃসন্দেহে আবারও। মোহাম্মদ সাইদুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটা আলামিন বলছিলেন সেই জায়গাটা একটু জেনে নেই, যে যখন একটা ফিক্সড রিটার্ন পায় সেখানে তো মানুষ আগ্রহ দেখাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যখন মানে বলছিলেন যে একটা জায়গায় যদি দেয় সেখানে অপেক্ষা করে যে আমি এটা রিটার্ন পাবো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, কেন জানি এই শেয়ার মার্কেটে ঢুকলেই মানুষের অস্থিরতা বেড়ে যায়। মানুষের মধ্যে যে এই অস্থিরতা, এই প্রবণতা আসলে বাড়ার কারণটা কি, এইটা একটু জেনে নেই। দেখেন, আমরা যেই কাজ করি সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম রিটার্নের প্রত্যাশা কিন্তু আমরা সবসময় করি। সেই ম্যাক্সিমাম রিটার্নের প্রত্যাশা যখন হয় সেখান থেকে কিন্তু অস্থিরতাটা শুরু হয়। তখন আমরা কিন্তু আমার রিটার্নের সাথে আমি কিন্তু আমার দেশের অর্থনৈতিক অবস্থা, পাশাপাশি আমার সোসাইটিতে যারা আর্ন করছে, জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের সাথে নিজেকে একটু কম্পেয়ার করার চেষ্টা করি। যখন এই কম্প্যারিজনটা করি তখনই আমার মধ্যে কিন্তু অস্থিরতাটা তৈরি হয়। তো সেই অস্থিরতাটা এখন আমাদের পুঁজিবাজারেরটা খুব বেশি দৃশ্যমান হয়ে গেছে। সারা পৃথিবীতেই দেখবেন যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটা সময়ভিত্তিক প্ল্যান থাকে, কিন্তু আমাদের এইখানে আমরা দেখি বিনিয়োগকারীদের মধ্যে ওই সময়ভিত্তিক কোনো প্ল্যান নাই। গুজব, সোশ্যাল মিডিয়া,
বিভিন্ন আনঅথেন্টিক যে সকল সোর্সগুলো থেকে যে সকল ইনফরমেশন পাচ্ছে সেগুলোর উপরে ভিত্তি করে কুইক ডিসিশন, কুইক গেইনের চিন্তা করে, কিন্তু সেখানে কুইক লস হয়ে যায় তাদের। হয়ে গেলে তখন অস্থিরতাটা আরও বেড়ে যায়। যেমন দেখেন আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে একটি শেয়ারের দাম ধরেন এখন থেকে 1 মাস আগে 20 টাকা ছিল, আজকে এটা 40 টাকা বা 50 টাকা হয়ে গেছে। হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গসিপে আড্ডায় এটা সম্পর্কে প্রচার হচ্ছে যে এটা হয়তো 80 টাকা হবে, 100 টাকা হবে। সেখানে শুনে এই নিউজটার কিন্তু কোনো সমর্থন নাই, কোনো প্রুফ নাই, কিন্তু সেইটা শুনে আপনি শুনছেন বা আপনার বন্ধুবান্ধব শুনছে, শুনে আরও 10 জনের কাছে এটা প্রচার করছে, এবং সে এই শেয়ারে ইনভেস্ট করে দেখা গেল যে যেদিন সে ইনভেস্ট করছে তার পরের দিন সে এটা লাভজনক দেখছে, খুশি, কিন্তু এর পরের দিনও তার এটা ম্যাচিউরড হয় নাই, কিন্তু ওই দিন এটা ডিক্লাইন মোডে চলে গেছে। তো এইরকম এগুলো কিন্তু বাস্তব সমস্যা আমাদের মধ্যে দৃশ্যমান। আমরা যার কারণে আমি মিডিয়াতে যখনই আসি আমি বিনিয়োগকারীদের প্রতি বিনীত অনুরোধ রাখি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন, এবং এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কখনো মার্জিন ব্যবহার করবেন না। যখনই দেখা গেল একটা ডিক্লাইন ট্রেন্ডে চলে আসে আর সেটার সাথে মার্জিন থাকে, আপনার শেয়ারের দাম কমা বা বাড়ার সাথে কিন্তু মার্জিনের সম্পর্ক, মার্জিন সবসময় ইন্টারেস্ট অ্যাকুমুলেট করে যাবে। তাহলে কি হচ্ছে, আপনি হয়তো 10 টাকা নিয়ে আসছিলেন, 10 টাকা মার্জিন নিয়েছেন, 20 টাকার শেয়ার কিনলেন, এটার সাথে ইন্টারেস্ট যোগ হচ্ছে, কিন্তু আপনি শেয়ারের দাম দেখলেন যে 2 দিন পরে এটা 18 টাকায় চলে আসছে, তারপরে গ্র্যাজুয়ালি পড়া শুরু হলো, তাহলে আপনার মধ্যে অটোমেটিকলি কিন্তু অস্থিরতা বাড়বে। আমরা যারা বিনিয়োগকারী, আমি বলবো সেইভাবে, ধরেন আমি একজন বিনিয়োগকারী, আমরা খুব দ্রুতই সেই মার্জিনের দিকে কেন চলে যাই? লোভে পড়ে অনেকটা? অবশ্যই অনেকটা লোভে পড়ে চলে যায়। মানে এটার রিয়েলি আমাদের দেশে এখনও ইন্ডিভিজুয়াল লেভেলের অনেক বিনিয়োগকারী আছে যে বিনিয়োগের রিস্কটা অ্যানালাইসিস করতে পারছে না। সে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বন্ধু বান্ধব বা চায়ের আড্ডার গসিপ শুনে সে সিদ্ধান্ত নেয়। তো এটা কিন্তু রিস্ক, প্রপার নলেজ গ্যাদার না করেই সে অন্যের কথার মধ্যে পড়ে যায়। সকল কাজ করতেই কিছু অভিজ্ঞতা লাগে, কিন্তু এই জায়গাটাতে দেখলাম যে লোকজন অভিজ্ঞতার জায়গাটাতে খুব কম গুরুত্ব দেয়। এবং এটা ছাড়া আরও কিছু বিষয় আছে। এখন সবাইকে এই ভুলটা করে না, সবাই চিন্তা করে আমার ক্যাপিটাল গেইন দরকার, কারণ ক্যাপিটাল গেইনটা দ্রুত আসবে। 2, ক্যাপিটাল গেইনে আমার ট্যাক্স নাই, আমি ডিভিডেন্ড নিতে গেলে আমাকে হাই ট্যাক্স দিতে হবে। এইখানেও একটা ভারসাম্যহীন অবস্থা আছে। এইটাও কিন্তু অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীকে উৎসাহিত করে ক্যাপিটাল গেইনের প্রতি ধাবিত হইত। কারণ আমাদের আগে আমরা যখন নাকি দেখছি আমরা আর্লি এই হিসাবটাও করে যে ট্যাক্স নাই আর ওটাতে আমার ট্যাক্স আছে, সেটাও করে। এবং আমরা আর্লি লাইফে যখন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হই তখন আমরা দেখছি যে লভ্যাংশের প্রতি বিনিয়োগকারীর অতীব আগ্রহ ছিল। এখন কিন্তু বিনিয়োগকারীদের লভ্যাংশের প্রতি কোনো আগ্রহ নেই। লভ্যাংশের পরে একটা সিগনিফিক্যান্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, লভ্যাংশকে কনসিডার করে না। আলমিন ভাই কিন্তু যথার্থই বলেছে যে এখন আমাদের মার্কেটের পি রেশিও 12.5-13। মানে আমরা যদি এই সারাউন্ডিং এশিয়াতে দেখি আমাদের বোধহয় সর্বনিম্ন অবস্থায় আছে, কিন্তু এটা যদি 15-16% পিতে যায়, এখান থেকে কিন্তু সিগনিফিক্যান্ট একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই সকল বিষয়গুলা, এই টেকনিক্যাল যে ইস্যুসগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে নেই। আবার আরেকটা বিষয়, যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপ ট্রেন্ডে পজিটিভ এই অসমর্থিত মেসেজ দিতে থাকে। আবার যখন এখন যেমন ডাউন ট্রেন্ড, এখন ধরবেন এই ইয়েতে নেগেটিভ মেসেজ, সে ধরেন 6000 চলে আসছে, এই আরও 200 পয়েন্ট কমে যাবে, ধরেন আরও 150 পয়েন্ট কমে গেলো, বলো যে আরও 100 পয়েন্ট পড়ে যাবে। এগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে এদের কাছে কিন্তু কোনো জাস্টিফাইড অ্যানালিসিস নেই। তো জাস্টিফাইড অ্যানালাইসিস ছাড়া এখন আপনি তো ওই নিউজটা দেখে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কিন্তু জানেন না যে এই যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটা প্রচারণা হচ্ছে, এটার পিছনে আসলে আদৌ কোনো তথ্যপাত্য আছে কিনা বা সেই তথ্যপাত্রের কোনো কারেক্টনেস আছে কিনা, এটা কিন্তু আপনার জানার সুযোগ নেই বা আপনি এটা নিয়ে কোথাও আলোচনা। অথচ এখন কিন্তু তথ্যপত্র চাইলে যাচাই বাছাই করা সম্ভব। তবে পুঁজিবাজার আসলে সবার আগে লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু যারা এই যদি বলি অপপ্রচারটা চালাচ্ছে, আপনি বললেন যে যখন বাড়তে থাকে তখন এক ধরনের হ্যাঁ আরো বাড়বে এরকম একটা প্রবণতা দেখা যায়, তারা এরকম প্রলোভন দেখায়, আবার কমলে তখন আরেক ধরনের হতাশা তৈরি করবার একটা চেষ্টা থাকে। তাদের কাছে তথ্যপত্র কতটা আছে, তারা কতটা করছে, আমার কাছে তো নেই, আমি তাদের দ্বারা সেই প্রভাবিত হচ্ছি। তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে একটি রয়েছে, কোন উদ্দেশ্য নিয়ে তারা সাধারণত এটা করে থাকে? এখন এই উদ্দেশ্যটা সম্পর্কে আসলে আমি যদি ভালো বা মন্দ যেটাই বলি, এটা হবে অনুমান নির্ভর।
এটা কারণ আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। রেজাউল ভাই কিন্তু যথার্থই বলেছেন যে এই সকল বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কাজ করছেন এবং কালেকশন করেছেন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাদের সাথে বোধহয় ওনারা এই সকল বিষয়গুলো নিয়ে, কারণ এটা একটা অস্থিরতা। কারণ আমরা যখন দেখছি আর্লি লাইফে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হই তখন কিন্তু বাজারে এই অস্থিরতা ছিল না, কারণ এরকম ডিজিটাল কমিউনিকেশনের সুযোগ ছিল না, অনলাইন নিউজ পেপার ছিল না, এত দ্রুত কমিউনিকেট করা যেত না, এত দ্রুত অপপ্রচার করা সম্ভব ছিল না। তো এখন এই ডিজিটাল ফেসিলিটিসের সাথে সাথে আমাদের কিছু ঝুঁকিও বেড়ে গেছে। আমরা এরকম অসমর্থিত অযৌক্তিক প্রচারণার শিকার হই এবং সেটা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আর সেটা বের হওয়ার জন্য হলো প্রত্যেক বিনিয়োগকারীর সচেতনতাটাই ইম্পর্টেন্ট ইস্যু। চমৎকার একটি জায়গায় আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি চেষ্টা করি বিনিয়োগকারীকে বিনয়ের সাথে অনুরোধ করা যে আপনার সচেতন, আপনার অর্থ আপনার রিস্ক, লাভ হইলে যেমন আপনার, লস হইলেও আপনার। মোহাম্মদ সাইদুর রহমান, নিঃসন্দেহে আপনি যে চমৎকার জায়গাটায় নিয়ে আসলেন যে এই যে মানে তাদের যে এক ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপের জায়গাটা নিজেদের কি বাড়াতে হবে, সেইখানে কি কি করণীয় রয়েছে, কিভাবে সেই বিনিয়োগকারীরা ভাববেন, আমি পরবর্তীতে আপনার কাছে আসবো সেই আলোচনা নিয়ে। আমি আলামিন আপনার কাছে আবারও আসতে চাই এই জায়গাটায় যে তাদের যে উদ্দেশ্যটা, হয়তো তথ্য উপাত্ত আমাদের কাছে নেই যে কি উদ্দেশ্য নিয়ে তারা করছেন, কিন্তু নিঃসন্দেহে কিছু মানে বিচার বিশ্লেষণে আপনার এক ধরনের যে অবজারভেশন সেখান থেকে কিছু তো তথ্য উঠেই আসে, যদিও সেটা অনুমান নির্ভর হতেই পারে। সেই জায়গাটা কি মনে হয় আপনার, কি কারণে তারা করছেন এভাবে? দেখুন, আমাদের ফেসবুক কেন্দ্রিক অনেকগুলো গ্রুপ আছে এবং তাদের কিছু কিছু গ্রুপে দেখা যায় প্রায় 25,000, 30,000, 50,000 এরকম ফলোয়ার থাকে। তারা যখন বাজারটা একটু পজিটিভ ট্রেন্ডে যায় তারা কিছু চার্টের ছবি দিয়ে দেয়, চার্ট যে এটা টেকনিক্যালি এখানে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করেছে, এটা এত পার্সেন্ট বাড়বে, এত পার্সেন্ট বাড়বে। এই কাজটা যারা করে এদের কিন্তু বিভিন্ন ধরনের সিক্রেট গ্রুপ থাকে, তারা এগুলো পেইড মেম্বারশিপ আছে, এরাই কিন্তু সব হাউসগুলোতে এগুলোকে প্রমোট করে। এটা কিন্তু প্রতিরোধ করার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট করেছে যে আপনারা যে কোনো অথেন্টিক তথ্য আমাদের এই ওয়েবসাইটে দেখবেন। তাদের দিক থেকে কিন্তু তারা ফুল ব্যবস্থা নিয়েছে। এবং আমার স্পষ্ট মনে আছে ফেসবুকে একটা ছেলে আপনার বিভিন্ন রকমের নেতিবাচক করছিল বাজার সংশ্লিষ্ট, তাকে কিন্তু পরে আদালত পর্যন্ত গিয়েছে, তাকে কিন্তু বিচারের আওতায় চলে আসছে। তার মানে তাদের পক্ষ থেকে যা করণীয় মানে বিনিয়োগকারীকে প্রোটেকশন দেওয়ার জন্য সেটা কিন্তু সংস্থা করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই গ্রুপের যারা এগুলো ফলো করে এবং নিশ্চয়ই তারা একটা প্রফিট মোটিভ নিয়ে কিন্তু এগুলো সার্কুলেট করে। আপনি ধরেন শেয়ারটাকে অ্যাকুমুলেট করলেন, জমালেন, তারপর বাজারে বলে দিলেন এটা এদিকে যাবে এবং দেখাও যাচ্ছে বাজার কিছু পজিটিভ মুভ করছে, যেহেতু অনেক ফলোয়ার গ্রুপ তাদের থাকে এবং এভাবে কিন্তু যায়। কিন্তু আপনাকে যখনই এই জিনিসটা কিনতে যাবেন, আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হন, আপনাকে দেখতে হবে শেয়ারটা কোথায় ছিল। আপনি 20 টাকার সেটা যদি 40 টাকা এসে শুনেন 60 টাকা হবে, আপনি কিন্তু অলরেডি 50% বেড়ে গেছে, মানে 100% বেড়ে গেছে। 20 থেকে 40 হওয়ার পরে সেই খবরটা আসছে। সেই ক্ষেত্রে স্টক পিক করার সময় আপনাকে ওই সোর্সটা কেন বিলিভ করবেন, এটা কিন্তু প্রথম প্রশ্ন। প্রফেসর আলামিন, এখানে তো একটি কথা আছে যে আমাদের তো কালচারালি এক ধরনের প্রবলেম আছে, আমাদের স্বভাবগত যে সমস্যা, আমরা কোনো কিছুতে আপনি যদি বলেন মূলধারার গণমাধ্যম আছে, তারপরেও কিন্তু নানান জায়গা থেকে যে কোনো বিষয়, যে কোনো বা আজকের এই টকশোটা নিয়েও একটা ইনফরমেশন তারা যদি ভুল ইনফরমেশনও দেয়া থাকে অন্য কোনো মাধ্যমে, সেখান থেকে তারা ওইটা সংগ্রহ করবে, অথচ এখানে আসলেই তারা সঠিক তথ্যটা পেতে পারে। সেটা কিন্তু মানুষের মধ্যে স্বভাবগতভাবে বাঙালিদের নেই। আমাদের বাংলাদেশে এই একটা সমস্যা তো আছেই। সেখানে কি আপনার মনে হয় যে একদম আপনি যেটা বললেন যে কমিশন দিয়ে রেখেছে, ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে মানুষ মনে করে, যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিতে চাই, যখন বলা হয় কোভিডের সময় সরকারিভাবে আজকে কোভিডে মৃতের সংখ্যা এত, মানুষ বলে না জানি বেসরকারিভাবে আরও কত, কারণ মানুষ কিন্তু বেসরকারিভাবে কেন জানি সেখানে একটা ঝোঁক থাকে। এই স্বভাবগত জায়গা থেকে বাঙালি কিভাবে বের হয়ে আসবে? দেখুন, আপনি নিজে সচেতন না হলে কিন্তু রং ডিসিশনের ফল আপনাকেই নিতে হবে। এবং আমরা কিন্তু দেখি যে মূলধারায় পত্রিকায় খবর আসছে না, বাট অনলাইন কিছু নিউজ পোর্টালে খবর আসছে। বিনিয়োগকারীদের আগ্রহ থাকে ওই অনলাইন নিউজ পোর্টালে, সেখানে হয়তো বলা হচ্ছে, ধরেন একটা কোম্পানির আমি নাম বললাম না, সেখানে বলা হচ্ছে এই কোম্পানির দাম এত হবে, ধরেন একটা বলে দিল। এখন এটা কিন্তু সিদ্ধান্তটা যদি কোম্পানির বোর্ডের পক্ষ থেকে যদি থাকে যে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি, তারা কিন্তু কোনো প্রাইস বলবে না যে এতে হয়তো সামনে ব্যবসায়িক গ্রোথ বাড়বে, এই ধরনের ইন্ডিকেশন থাকবে। বোর্ড মিটিংয়ের যদি কোনো সিদ্ধান্ত থাকে, তাহলে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তটা হচ্ছে একটা অফিসিয়াল ডকুমেন্ট যেটা সবাই তারা ডিসাইড করছে। এই ধরনের জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি অনলাইন নিউজ পোর্টালে কি লেখা আছে সেটা। এখন যাচ্ছি তো আমি যে যখন ধরা খেয়ে যাচ্ছি তখন দোষ দিচ্ছি ওই পত্রিকায় দেখছিলাম, ওরা আমাকে থামায় নাই, আমি কিনেছি, ক্ষতি আমার হয়ে গেছে। এখন সব জায়গায় তো একই জিনিস হচ্ছে যে আমরা আমার জাজমেন্টাল বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ, এটাই তো দাঁড়ায় চিত্র। সেখানে আসলে মানুষকে বের করে আনা অনেক বেশি জটিল কাজ, সেটা বলা যেতেই পারে। কারণ আমি বিনিয়োগকারী হব, আমাকে তো একটু ভালোভাবে চিন্তা করে আমাকে ওখানে যেতে হবে। আমি নিজের দোষী, বলে যে নিজের পায়ে কুড়াল মারা, সেই জায়গাটাই মানুষ ফিরছে, কিন্তু মোটা দাগে দোষ হচ্ছে। আরও অনেক আলোচনা থেকে গেল, আমি বিরতি নিয়ে ফিরছি।
সম্মানিত দর্শক, নিটোল টাটা 21-এর রাতে আজ কথা হচ্ছে শেয়ার বাজার নিয়ে, এবং সেই জায়গাটায় আরও অনেক আলোচনা থেকে গেল। নিঃসন্দেহে ছোট্ট একটা বিরতি শেষে আমরা ফিরে আসব, আপনারাও থাকবেন আমাদের আলোচনার সাথে। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21-এর রাতের আজকের আয়োজনে। কথা বলছি শেয়ার বাজার নিয়ে। শেয়ার বাজারে দরপতনের কারণ কি, সমস্যাটা কোথায়, উত্তরণের পথ কোথায়, নানাবিধ আলোচনাটা আজ করছি নিটোল টাটা 21-এর রাতের এই স্টুডিওতে। এই পর্যায়ে আসতে চাই মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে। আপনি তখন বলছিলেন বেশ কিছু তথ্য, যারা এগুলো এরকম অস্থিরতা বা অস্থির করে তুলবার নানান ধরনের তথ্য ছড়াচ্ছে, তাদের কিছু তথ্য আপনারা সংগ্রহ করেছেন। ব্যবস্থা নেওয়ার জায়গাটায় কথা হচ্ছিল। আমি বলেছিলাম এরপরে আপনার কাছে ফিরবো, ব্যবস্থা আসলে কতটা নেওয়া হয় এটা জানবার জন্য। সত্যিকার অর্থে কি ব্যবস্থা নেওয়া হয় কারসাজি যারা করে? এটা আপনি যদি দেখেন যে বিশ্বের মানে অন্যান্য দেশের যদি এনফোর্সমেন্ট অ্যাকশন দেখেন, আমাদের গত 4 বছরে তাদের থেকে অনেক বেশি মনিটারি পেনাল্টি করা হয়েছে। এবং আমাদের ওয়েবসাইটে মান্থলি যে এনফোর্সমেন্ট অ্যাকশনগুলো নেওয়া হয় তার একটা ডাটাবেস আমাদের ওয়েবসাইটে থাকে। এটা মানে সবার জন্যই বলছি, এটা চেক করতে পারেন যে কমিশন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এবং আমাদের কমিশনের যে মনিটারি পেনাল্টি করার পাওয়ার অনেক বেশি। মিনিমামটা বলা আছে, মিনিমাম 1 লাখ করতে হবে, ম্যাক্সিমাম আনলিমিটেড। এবং আপনি যদি দেখেন যে নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তাদের ক্যাপিটাল মার্কেট সাইজের সাথে আমাদের ক্যাপিটাল মার্কেট সাইজ কম্পেয়ার করে যদি দেখেন, আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশন অনেক বেশি হয়। তবে আমাদের যেহেতু মানে সিকিউরিটিজ রিলেটেড লস রুলস যেগুলো হচ্ছে নন কমপ্লায়েন্স অনেক বেশি হয়। এক্সচেঞ্জ থেকে ইনভেস্টিগেশন করে রিপোর্ট কমিশনে আসে, কমিশন ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে। এগুলা লিগাল প্রসেসে একটু সময় লাগে, কারণ এই লিগাল প্রসেসটা প্রথমে তাকে শোকজ করতে হয় ইনভলভিং পার্টিসকে। শোকজের জবাব আসার পরে হিয়ারিংয়ে ডাকতে হয়, তার মৌখিক জবাব শোনার পরে এরপরে হিয়ারিং কমিটি রিকমেন্ড করে। তো যে কারণে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আদেশ ইস্যু করা হয়। তো আপনি জানেন যে বাজারের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে গেলে এনফোর্সমেন্ট অ্যাকশন ওয়ান অফ দ্য টুল। এটা একমাত্র টুল না, কিন্তু এখানে আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকেও অনেক বেশি সচেতন হতে হবে, বিনিয়োগকারীদেরকে অনেক বেশি সচেতনভাবে বিনিয়োগ করতে হবে, রিসার্চ বেস ইনভেস্টমেন্ট করতে হবে। তারা যাতে পর্যাপ্ত তথ্য পায়, যে কারণে প্রত্যেকটা ইস্যুয়ার কোম্পানির ওয়েবসাইট ইন্ট্রোডিউস করা হয়েছে, ওয়েবসাইটে আপডেটেড তথ্য থাকে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট আছে সেখানে প্রচুর তথ্য থাকে, এবং কমিশনের যে ওয়েবসাইট থাকে সেখানে তথ্য থাকে। এবং আমাদের যারা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আছে প্রত্যেকের কিন্তু ওয়েবসাইট আছে, এবং তারা এই ধরনের তথ্য দিয়ে থাকে। এবং বিনিয়োগকারীদের সচেতন করার জন্য কমিশন 2017 সাল থেকে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছে, এবং বাজার মধ্যস্থতাকারীরাও এটা করতেছে। যে কারণে আমাদের এটা পর্যাপ্ত না হলেও আমাদের ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে সোশ্যাল মিডিয়া ইউজ করে আরও বেশি কীভাবে বিনিয়োগকারীদের সচেতন করা যায়, ইউটিউবে 2 মিনিট 3 মিনিটের সচেতনমূলক ভিডিও আপলোড কীভাবে করা যায়। এছাড়াও আমাদের যে 2টা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, তারাও কিন্তু এই ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম করতেছে এবং বিনিয়োগকারীদের সচেতন করার জন্য চেষ্টা করতেছে। তো বিনিয়োগকারীরা যখন অনেক বেশি সচেতন হবে, ইনভেস্টর হিসেবে অনেক বেশি ম্যাচিউরড হবে, তখন কিন্তু তারা ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের কোথায় করলে লস কম হবে, লস মিনিমাইজ করার বিভিন্ন টুলস এন্ড টেকনিক্স অ্যাপ্লাই করে ইনভেস্ট করতে পারবে। সেক্ষেত্রে আমাদের মার্কেটের যে মানে অ্যাভারেজ যদি দেখেন যে রিটার্নটা অনেক বাড়বে। আপনি দুইজনের বক্তব্যতে একটা জিনিস আছে, আমি একটা ডাটা দিই, আমাদের লাস্ট 10 বছরে অ্যাভারেজ প্রাইস আর্নিং রেশিও 17-র মতো, এখন 12+ আছে। এখান থেকে মার্কেট কিন্তু অনেকটা আপ হওয়ার সুযোগ আছে। এবং আমরা মনে করি বর্তমানে যে ইন্ডেক্স লেভেল আছে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডের একদম বটম পয়েন্টে আছে, এবং এখান থেকে মার্কেট দ্রুতই বাউন্স ব্যাক করবে। কেন করবে আমি 2-একটা ইন্ডিকেশন বলবো। যে আমাদের যে ইকোনমিক ইন্ডিকেটর আছে এক্সেপ্ট ইন্টারেস্ট রেট ছাড়া সবগুলাই পজিটিভ, যে কারণে ক্যাপিটাল মার্কেটও আমরা মনে করি এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এছাড়াও আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ধরেন, যে গুড ফান্ডামেন্টাল অনেক সিকিউরিটিস আছে যেগুলার মার্কেট প্রাইস ফেয়ার ভ্যালুর থেকে অনেক কম, এটা কিন্তু বাজারে একটু বাউন্স ব্যাক করলে এগুলো ইনক্রিজিং ট্রেন্ডে প্রাইস ইনক্রিজ করবে। এখানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্টের সুযোগ আছে, যেখানে তারা রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করতে পারে। পাশাপাশি যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন, যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যদি 2টা ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করি, যে আরএসআই এখন 30-র মতো, 30 আসলে মানে মার্কেটে এখন ওভার সোল্ড হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হিউজ বাই প্রেশার আসবে, এবং বাই প্রেশার আসলে বাজার আপওয়ার্ড ট্রেন্ডে যাবে বলে আমরা মনে করি। এবং আপনি যদি মানি ফ্লো ইন্ডেক্স দেখেন সেটা 40+, এখানে মানে আপনি 20-র কাছাকাছি আসলে ওভার সোল্ড বাইয়ে আসতো, এবং 80 হইলে ওভার বাই সেল আসতো। এখন যে লেভেল আছে এখান থেকেও বাই প্রেশার আসবে। পাশাপাশি আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর সহ আমাদের যারা
বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান আছে, রেগুলেটর সহ আমরা এজ এ টিম হিসাবে কাজ করতেছি। এখানে আমরা মনে করি যে টিম হিসাবে যদি কাজ করতে পারি, বর্তমানে যে ডাউনার ট্রেন্ডের ক্রাইসিস, এটার থেকে আমরা খুব দ্রুতই আমরা মানে উত্তরণ করতে পারবো বলে আমরা মনে করি। এছাড়াও আমাদের যে অন্য ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, স্পেশালি সেকেন্ড লিডিং ইনস্টিটিউশন ও ব্যাংক, তো তাদেরও বাংলাদেশ ব্যাংক থেকেও পলিসি সাপোর্ট দেওয়ার মাধ্যমে স্পেশাল ফান্ড এবং ক্যাপিটাল মার্কেটের যে এক্সপোজার, তাদের ক্যাপিটালের মানে 20% পর্যন্ত ইনভেস্ট 25% পর্যন্ত ইনভেস্ট করতে পারবে সলোতে, এবং কনসোলিডেটে 50%। প্রচুর সম্ভাবনা আছে এবং গ্যাপ আছে এখানে বিনিয়োগের। আমরা আশাবাদী যে তারা আগামীতে মার্কেটে সাপোর্টিং রোল প্লে করবে এবং হিউজ একটা বাই প্রেশার আসবে, বাজার এখান থেকে খুব দ্রুতই বাউন্স ব্যাক করতে পারে। এবং সেই জায়গাটা সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন এই আলোচনা, আপনাদেরকেও বলতে চাই যে এই যে ইনফরমেশনগুলো পাওয়া গেল, যেটা মোহাম্মদ রেজাউল করিম বললেন, এগুলোই অথেন্টিক ইনফরমেশন। এখান থেকে আপনারা ভাবতে পারেন অন্যান্য যে গ্রুপের কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, সেগুলোর দিকে না গিয়ে এই ধরনের কিছু ইনফরমেশন নিয়ে আপনারা সেখান থেকে এগোতে পারেন। নিজেদের যে জায়গাটা রয়েছেন, যেভাবে সংশ্লিষ্ট রয়েছেন, সেখানে চিন্তা ভাবনাটা আরও বেশি বেগবান করতে পারেন। আসবো মোহাম্মদ সাইদুর রহমান আপনার কাছে। তখন অ্যাওয়ারনেস বিল্ড আপের কথা বলছিলাম, বেশ কিছু কি সম্ভাবনা সামনে আসতে যাচ্ছে, কিভাবে বাউন্স ব্যাক করতে পারে বললেন মোহাম্মদ রেজাউল করিম। আপনার কি মনে হয়, আমি তো দর্শকদের বললাম, এখান থেকে যারা রয়েছেন শেয়ার বাজারে বিনিয়োগকারী, তারা কতটা ভাবতে পারেন? যেখানে আমি শেষ করছিলাম অ্যাওয়ারনেসের কথাটা, রেজাউল করিম সাহেব বললেন, আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস জায়গাটা কিন্তু ফ্রি অফ কস্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বিনিয়োগকারীদের জন্য, যেটা এসএসসির দুইটা প্রতিষ্ঠান বিআইসিএম এবং বিএএসএম ফ্রি অফ কস্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার, যারা ইনস্টিটিউশন আছে, সবাই কিন্তু ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং এটা দেশব্যাপী কিন্তু বাই রোটেশনে হচ্ছে। কিন্তু বিনিয়োগকারীরা কি আগ্রহী হচ্ছেন না? আসলে সেখানে খুব বেশি উপস্থিতি আমরা দেখছি না, কিন্তু ফ্রি অফ কস্ট উইথ এন্টারটেনমেন্ট আমরা কিন্তু সেই জিনিসটা করি। এবং এটা এমন না যে হঠাৎ করে করি, আমরা কিন্তু প্ল্যান করে আগে থেকে নোটিশ দিয়ে করি, সেখানে কিন্তু রেসপন্স বেশি দেয়। দেখেন, আপনাকে বিনিয়োগের সময় আপনি যখন ব্যাংকে এফডিআর রাখতে যান, তখন কি করেন? আপনি দেখেন এফডিআর এর রেট কত। যেমন আলামিন ভাই যথার্থই বললেন যে আগে এটা 7-8% ছিল, এখন এটা 11-12% চলে আসছে, ট্রেজারি বন্ডের রেট 12%। তাহলে আপনি ওটা জানেন এবং সেই টাকাটা রিটার্ন হবে আপনার 6 মাস পরে বা 1 বছর পরে বা 3 মাস পরে মিনিমাম। ক্যাপিটাল মার্কেটে এসে আপনি কেন চিন্তা করছেন যে ওভারনাইট আপনার এটাকে, এবং ক্যাপিটাল মার্কেটে কেন আপনি ক্যাপিটাল দ্বিগুণ করার চিন্তা করছেন? এখন ক্যাপিটাল মার্কেটে আপনি যদি মনে করেন যে 12 থেকে 15% রিটার্ন চান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারো পুঁজি লস হবে না, বাজার যেখানেই যাক। 12 থেকে 15% রিটার্নের জন্য ক্যাপিটাল মার্কেটে আপনাকে ফ্রাস্ট্রেট হইতে হবে না, আপনাকে ক্যাপিটাল লস করতে হবে না, শুধুমাত্র আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে এবং সেই 1 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে যাদের প্রাইস ফ্লাকচুয়েশন করে না, কিন্তু তাদের ডিভিডেন্ড রেট অ্যাটলিস্ট 10%, ডিভিডেন্ড ইল্ড 10% হয়। তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র নেতিবাচক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি, নেতিবাচক বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসতেছি, আমরা কিন্তু ইতিবাচক অনেক কিছু আছে আমাদের, সেই বিষয়গুলো ছিল। অন্যদিকে দেখেন, বাজারে 354টা ইনস্ট্রুমেন্ট লিস্টেড আছে। আমি একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে কিন্তু আমি 354টা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি কনসার্ন না। আমি হয়তো 2টা, 4টা, 5টা, 10টা, সর্বোচ্চ না হয় 10টাতেই থাকতে পারে। আপনি দেখবেন যেই দিন বাজার 100 পয়েন্ট ডাউন হয়, সেই দিনও কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে, আবার যেই দিন 100 পয়েন্ট পজিটিভ হয়, সেই দিনও কিন্তু কিছু শেয়ারের দাম কমে। না, মোহাম্মদ সাইদুর রহমান, আরেকটা বিষয় একটু জেনে নিই। আপনি বললেন যে ধৈর্য ধরে থাকার ব্যাপারটা বললেন, বা কেনই অস্থির হয়ে যায়, এই আলোচনাটা আগেও হয়েছে। কিন্তু যখন দেখা যাবে কিছু কিছু কোম্পানি খুব দ্রুত তাদের শেয়ারের দামগুলো বেড়ে যাচ্ছে, এই ধরনের প্রলোভনটা যখন থাকে, আপনি ফিক্সড ডিপোজিটের কথা বললেন, সেখানে তো এরকম কোনো প্রলোভন থাকে না। এখানে দেখাচ্ছে খুব দ্রুত দাম বাড়ছে, তারা এক ধরনের কারসাজির মাধ্যমে একদম চাঙ্গা হয়ে যাচ্ছে, তখন তারা আমি ওটা কিনে ফেলি। মানে এই যে একটা ধাক্কার মধ্যে পড়ে যাওয়া, মানুষকে সেটা ভাবতে পারে, ওখান থেকে বেরোতে পারে। বললাম যে আপনাকে এই জায়গাটাতে যেখানে খুব কুইক গেইনের সম্ভাবনা আছে, সেখানে আপনার লোভটা নিয়ন্ত্রণ করা, আপনাকে দৃঢ়গতিতে সিদ্ধান্ত নেওয়া, এটার উপরে কিন্তু আপনার সফলতা ব্যর্থতাটা নির্ভর করছে। সেখানে হইতেই পারে। এখন এই জন্য তো আপনাকে বললাম যে 354টা আইটেমই কিন্তু একদিনে বাড়েও না, কমেও না। তো এখন আপনি সকালবেলা ইন্ডেক্স লাল হওয়ার পরে আপনি কেন অস্থির হবেন বিক্রি করে দেওয়ার জন্য? আমরা মানে বিনিয়োগকারীদের উপরে তো এটা বলছি যে তাদের অধৈর্য হওয়ার ব্যাপারটা, যারা এরকম খুব দ্রুত, কিছু কিছু কোম্পানির কথা আমি বলছি,
যে তাদের খুব দ্রুত মূল্য বৃদ্ধি পাচ্ছে তাদের শেয়ারগুলো, সেটা যারা করছে, সেই কারসাজি যারা করছে, তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়া দরকার না? না, সেটার জন্য রেগুলেটর পার্সপেক্টিভ থেকে উনি বলেছেন যে ওনারা এগুলা, কারণ এটা একটা প্রসেসিং, সেটা তো অনেক সময় দেখা যায় যে অনেক বেশি দেখেন লং হয়ে যায়। দেখেন আপনার বাড়িতে যদি একটা অকারেন্স ঘটে, চুরি হয়, ডাকাতি হয়, ইটস এ ম্যাটার অফ 30 মিনিটস, কিন্তু আপনি এটা রিমেডি জন্য কোথায় যাবেন? থানায় যাবেন। থানা পুলিশ কি 30 মিনিটের মধ্যে রিমেডি দিতে পারবে? ইনসিডেন্টটা ঘটবে হয়তো হার্ডলি 30 মিনিটের মধ্যে, কিন্তু এটা রিমেডির জন্য বছরের পর বছর চলে যাবে ওনাদের তদন্তে। এটাই তো মানে আইনের সমস্যাটা তো এখানেই। কিন্তু যদি একেবারে সেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তার রেশ তো 30 বছরও থেকে যেতে পারে। না, বাকি চোরেরা 30 বছর সাহস করতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। আমি বলছি যে সেটা প্রসেসটা করতে 30 মিনিটে যে ইনসিডেন্টটা ঘটে সেইটাকে প্রুফ করে বিচারের আওতাধীন আনতে হয়তো 1 বছর চলে যাচ্ছে। এখন ওই 1 বছর পরে যখন নাকি বিচারটা হচ্ছে, তখন কিন্তু আমরা এটা আসলে বাই দিস টাইম কিন্তু আমরা বলে যাচ্ছি, আমাদের মেমোরিতে এটা নাই। কিন্তু রেজাউল করিম সাহেব যেটা যথার্থ বলেছেন যে আমরা বিচার করছি, কিন্তু আমাদের তো একটা প্রসেসের মধ্য দিয়ে আসতে হচ্ছে। এই প্রসেসটা শেষ করে যখন বিচার হয়, তখন কিন্তু আপনার, আমার বা বিনিয়োগকারীর মাথায় ওটা নাই যে ওইরকম একটা ইনসিডেন্ট, ওই শেয়ারটা বেশি প্রাইস হয়েছিল, এই জন্য কমিশন এটাকে শাস্তি দিছে। এই ডিফারেন্সটা হচ্ছে আমরা যদি আমাদের ইনসিডেন্ট থেকে জাজমেন্ট পর্যন্ত অনেক লম্বা সময়, লোকাল যারা রয়েছেন বিনিয়োগকারী, তাদের নিয়ে আমি যদি বলি যে স্বভাবজাত নিয়েও আমরা অনেক কথা বললাম, বিদেশি বিনিয়োগও তো কমে যাচ্ছে শেয়ার বাজারে, সেটাও তো একটা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। সেটা কেন কমছে? না, সেটা কমার যথেষ্ট যৌক্তিকতা ছিল। দেখেন আমাদের ডলারের প্রাইসে কিন্তু একটা সিগনিফিকেন্ট পরিবর্তন আসছে, এটা সবাই জানেন। তো যখন নাকি 86 টাকা, 87 টাকা বা 85 টাকা মূল্যে বিনিয়োগ করছেন, এখন যখন 120 টাকা হয়ে গেছে, সেখানে তাদের একটা সিগনিফিকেন্ট ক্যাপিটাল লস ইনকার করবে। সেই জন্য তারা এটা তাদের ইনভেস্টমেন্টটাকে চেঞ্জ করতে হবে। এখন কিন্তু হয়তো ফরেন ইনভেস্টমেন্ট যে পরিমাণ এক্সিট হওয়ার ছিল, আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে এক্সিট হয়েছে। এখন সময় চলে আসছে আবার রিইনভেস্টমেন্টের বা নতুন করে ফরেন ইনভেস্টমেন্ট ঢোকা। এবং দেখবেন যে রেজাউল করিম সাহেব যেটা বললেন যে সকল ইন্ডিকেটরই এখন আমাদের পজিটিভ এক্সেপ্ট ব্যাংক ইন্টারেস্ট। তো এইটা এখন সময়ের ব্যাপার যে কখন থেকে একটা পজিটিভ ট্রেন্ডে আমরা যাব। কিছু সম্ভাবনা উকি দিয়েছে আমাদের, সম্ভাবনা। কিন্তু আমার বক্তব্য হলো এটা 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আমি আমার সম্পদের সুরক্ষার দায়িত্বটা আমাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে শেয়ারে বিনিয়োগ করলে কোন শেয়ারে বিনিয়োগ করব, কি ধরনের রিটার্নের জন্য বিনিয়োগ করব। আমি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করি তাহলে আমার রিটার্ন কী হবে, আমি এফডিআর করলে রিটার্ন কী হবে, এই ডিসিশনটা কিন্তু আমার। এখন আমি XYZ ব্যাংকের মধ্যেও আমাদের ক্যাটাগরি করি না, আমরা বিভিন্ন ক্যাটাগরির ব্যাংক আছে। আমরা কি সকল ব্যাংকে সবাই ডিপোজিট রাখি? সকল ব্যাংকে সেই দায়ভার আমাকে সেই দায়ভার নিয়ে এগোতে হবে। আমি কাউকে দায়ী করতে চাচ্ছি না, আমি বলছি নিঃসন্দেহে আমি আরো একবার আপনাকে আমি বলবো যে আমার সচেতনতাই আমাকে নিরাপদ করবে। একদম তাই। কিন্তু আমি আপনার কাছে আরো একবার কম করে হলেও শুনবার চেষ্টা করব, আসার চেষ্টা করব আপনার কাছে। আলামিন, সেই জায়গাটায় তো আসলে রয়েছি আমরা, এখন উত্তরণের দিকেই একটু যাচ্ছি। বলা হয়ে থাকে এসএমই খাতের কোম্পানিগুলো যদি শেয়ার বাজারে বেশি বেশি ঢোকে, সেখানে অসাধু চক্রের এক ধরনের ভূমিকাও বেড়ে যায়, তাদের তৎপরতা বেড়ে যায়। সেটার যৌক্তিকতা আসলে কতটুকু, আর সেইখান থেকেও আমরা কতটা উত্তরণ ঘটাতে পারি এই অসাধু চক্রকে ঠেকিয়ে? দেখুন, এসএমইটা কিন্তু আমাদের রিটেল ইনভেস্টররা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স খুবই কম, কারণ ওখানে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যাদের ধরেন মিনিমাম 30 লক্ষ টাকা বিনিয়োগ আছে এবং যিনি প্রতি কোয়ার্টার এন্ডে অ্যাসেস করে কস্ট অর মার্কেটের মধ্যে 30 লাখ মিনিমাম থাকতে হবে, এবং ওখানে যাদের পেইড আপটা কম, যাতে করে মেইন বোর্ডে থেকে কেউ ম্যানিপুলেট করতে না পারে, ওটা বড়দের একটা জায়গা। তো সেই ক্ষেত্রে আমি মনে করতে পারি এটা কিন্তু সচেতনভাবে বিসেক করেছে, যাতে করে সাধারণ বিনিয়োগকারীর হাত যাতে না পুড়ে। এখন ওইখানে যার 30 লাখ টাকার উপরে বিনিয়োগ আছে, উনি কিন্তু যথেষ্ট সচেতন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কোয়ালিটি স্ট্রিপ্ট কতগুলো এনলিস্টেড হলো, সেটা আমরা নিয়ে কথা বলতে পারি। এবং সেই ক্ষেত্রে তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বেশ কিছু কোম্পানি দেখলাম আসছে। যদি তারা সত্যি সত্যি ভালো কিছু করতে পারে, তারা আবার মূল বোর্ডে মাইগ্রেট হওয়ারও সুযোগ আছে। তাহলে এটা কিন্তু তাকে একটা সুযোগ দিচ্ছে যে আপনি এখান থেকে আপনার ব্যবসার সাইজটা বড় করেন, করে তাকে মূল বাজারে নিয়ে আসেন। আমি মনে করি এটাও কিন্তু আসলে বিসেকের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ, যে আমরা বিভিন্নভাবে এই কোম্পানিগুলোকে আমরা সাধারণ বিনিয়োগকারীর হাত পোড়ার বাইরে রাখছি। কিন্তু আমরা কি করি, আমার ধরেন পুঁজি আছে 1 লাখ টাকা, আমিও ড্রিম দেখি যে আমি এসএমইতে যেতে চাই,
এবং ওখানে লাভ মনে অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে আমাদের ওই যে অস্থিরতাটা, যে আমরা সব জায়গায় সবসময় আমি যে জায়গাটা আছি সেটাকে বিশ্লেষণ না করে আমি আরেক জায়গায় মনে হয় বেশি প্রফিট পাবো, সেটা মাথায় রাখি। তো আর আপনারা যেটা বলছিলেন বা আলোচনায় যেটা উঠে এসছে যে আমরা বিনিয়োগ শিক্ষায় লোকজনকে শিক্ষিত করছি ঠিকই, কিন্তু যখন বাজারে আমি স্ক্রিনে যেয়ে দেখছি যে বিনিয়োগ শিক্ষার রিফ্লেকশনে কোনো স্টক কিনলে আমাকে দিনের পর দিন ওয়েট করতে হবে। মানে বিনিয়োগ শিক্ষা এটাতেই কিন্তু শেখানো হয়। এখানে আমি আপনাকে দুঃখিত, আপনাকে থামিয়ে যুক্ত করতে হচ্ছে যে এখানে একটি কথা বলতেই হয় যে আমাকে শেয়ার বাজারে আসার ব্যাপারে আগ্রহী করে তুলবার ব্যাপারে যারা অনেক বেশি ভালো বিশ্লেষক তারা আমাকে উৎসাহিত করছেন না, যারা এই বিষয়ে অনেক বেশি জানেন, যারা এই সাথে সংশ্লিষ্ট একদম এরকম নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা আমাকে উৎসাহিত করছেন না। আমাকে উৎসাহিত কে করছে? আমার পাশের এক বন্ধু, আমার পাশের একজন প্রতিবেশী, এই আসো না শেয়ার বাজারে, তুমি আসো, ইনভেস্ট করো, আমি তো অনেক লাভের মধ্যে আছি, এখান থেকে তুমি রাতারাতি তোমার অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, কিছু এখানে ঢালো, পেয়ে যাবে। তাহলে আমাকে যে করছে, আমি তো শুরুতেই একটা প্রলোভনের মধ্যে পড়ছি, আমার সেই গাইডলাইনটা তো শুরুতেই ভালো হচ্ছে না। সেই গাইডলাইনটা বাংলাদেশে কেন নেই যে একদম যারা ভালো বোদ্ধা তারাই আমাকে উৎসাহিত করবেন, পাশের বাসার কেউ না? এখন দেখুন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে তারা যেটা দুটা প্রতিষ্ঠানকে চালাচ্ছে, ওনারা কিন্তু স্মল স্কেলে যেভাবে হোক করছে, এবং ওনারা যেটা ভবিষ্যৎ পরিকল্পনা বললেন এটা হলে ভালো হবে যে আপনারা যদি একদম শর্ট, সোশ্যাল মিডিয়াতে যেহেতু সবাই এখন অ্যাক্টিভ, এই জায়গাটা যদি ওনারা খুবই শর্টলি একটা ব্রিফ ডিসকাশন দিয়ে দেয়, কারণ প্রত্যেকটা কিন্তু মার্চেন্ট ব্যাংক বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ব্রোকারেজ হাউস, তারা কিন্তু তাদের ক্লায়েন্টদেরকে একটা পুরো ইকোনমির আউটলুক দেয়, কোন সেক্টরটা ভালো, ওভারঅল ইকোনমির একটা পিকচার দিয়ে দেয়, প্রত্যেকে কিন্তু ওনার পোর্টফোলিওর সাথে চলে যায়। কিন্তু আনফর্চুনেটলি কেউ কিন্তু ওটা স্টাডি করে ইনভেস্টমেন্ট করে না, ইনভেস্টমেন্ট করে কিন্তু ওই যে বাজারে গুজব শুনে সেখানে। এখন এইখানে আপনি যতই তাকে সচেতন হতে বলেন, সে শুধু একই কথা বলবে যে না আমি তো যথেষ্ট সচেতন আছি, আমি তো সচেতন থেকেও যেই শেয়ারে যাচ্ছি সেই শেয়ারে রিটার্ন পাচ্ছি না। রিটার্ন হচ্ছে উৎপাদনে বন্ধ কোম্পানি, রিটার্ন হচ্ছে যেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, দিনের পর দিন বাড়ছে। যদি তারা ব্যবস্থা প্রচারণা আরো বাড়াতে হবে, যেন আমি পাশের বাড়ির লোকটার কাছ থেকে কিংবা বাজারের গুঞ্জন শুনে এগিয়ে না আসি। প্রফেসর আলামিন, আরেকটি বিশ্লেষণ শুনতেই চাই, যেগুলো বললেন উত্তরণের নানান পথ, আপনি দুই একটা যুক্ত যদি করতে চান এর সাথে সেটা করবেন। পাশাপাশি কমিশন নিয়ে একটি আলোচনার থেকেই যায় সবসময় যে কমিশন, আবার নতুন কমিশন আসলে তারা যে ধরনের পরিকল্পনাগুলো নিয়েছেন এটার কোনো ব্যত্যয় হবে কিনা, আবার নতুন পরিকল্পনা আসবে কিনা, সেই কমিশনের জায়গাটা একটু শুনতে চাই। দেখুন, নতুন করে আমরা যেটা বাজারে প্রত্যাশা রাখি, ওনাদের যেহেতু একটা টার্ম চালানোর অভিজ্ঞতা আছে, ওনাদের লুপহোলসগুলো ওনারা আইডেন্টিফাই করে আগামী অবস্থাটা আমরা প্রত্যাশা রাখতে পারছি যে এর চেয়ে বেটার কিছু করবেন, কারণ ওনাদের তো অলরেডি একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আমাদের কোন কোন জায়গাগুলোতে আমাদের নিজস্ব ল্যাব। এখানে কি পরিবর্তনে, মানে এটা আসলে যদিও বলা যায় না, এরকম তো কোনো কিছু এখনো আসেনি, কিন্তু পরিবর্তনের যদি কোনো সম্ভাবনা থাকে যে এই কমিশন থাকলো না, সেক্ষেত্রে কি কোনো ধরনের বিরূপ আসবে কিনা, মানে সেরকম প্রভাব? দেখুন, আমরা এত মানে পত্রিকার মাধ্যমে যেটা জেনেছি ওনারা পুনর্নিয়োগ পেতে যাচ্ছেন, এটা আমরা যেটা জেনেছি পত্রিকা, তো যদি সেটা হয় তাহলেই ওনারা কিন্তু আলটিমেটলি ওনাদের লুপহোলসগুলোকে ওভারকাম করে সামনে এটাকে ভালো কিছু হবে। এখন নতুন কিছু পরিবর্তনের সম্ভাবনা তো এই মুহূর্তে আমরা জানতে পারছি না, আমরা যা দেখেছি সেটা তো। কিন্তু আসলে পরিবর্তনের চেয়ে বড় কথা হচ্ছে বিনিয়োগকারীদের মানসিকতার পরিবর্তন করতে হবে, কারণ ওনারা তো রেগুলেটরের কাজ তো শেয়ারের দাম প্রাইস ফিক্স করে দেওয়া না, ওনারা হচ্ছে এটা একটা ভালো পরিবেশ নিশ্চিত করা। তো পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আমিও তো তাদেরকে কিছুটা সাজেশন এই জায়গায় আমার অ্যানালিস্টের জায়গা থেকে দিতে পারি, কারণ আগে কিছু কিছু শেয়ার যখন ওভার প্রাইসড হয়ে যেত কিছু ধরনের ব্যবস্থা কুইক নেওয়া হতো। ধরেন প্রথমে তাকে মানে স্পটে নিয়ে আসতো, তারপর তার ট্রেড সাসপেন্ড করতো। ওইটা দেখে ওই যে চক্রটা হয়তো একটা গোষ্ঠীর শেয়ারকে বাড়াচ্ছিল যেটা জাস্টিফাই করে না, ওই জায়গায় তারা সতর্ক হয়ে যেত। এইখানে তারা যে প্রসেসের কথা বললো একটা লেন্দি সময় লাগে, বাট যদি কোনো কিছু তাদের কাছে মনে হয় সন্দেহজনক, সেই ক্ষেত্রে কত দ্রুততার ভিত্তিতে ওই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, হ্যাঁ ইনভেস্টিগেট করে যদি দেখা যায় যে কোনো কারণ নাই তাহলে খুব ভালো। আর কোনো কোম্পানি যদি প্রাইস সেন্সিটিভ নিউজ ইন্টেনশনালি লিঙ্গার করে যে আমি একটা প্রাইস সেন্সিটিভ নিউজ আছে আমি এখন দিচ্ছি না, একটা প্রাইস বিল্ড আপ হলে আমি দিব, সেই ক্ষেত্রে তারা যে কোনো একটা দাম বাড়লেই এটা হয়তো বাজারে প্যানিক ক্রিয়েট না করে তারা ইন্ডিভিজুয়ালি কোম্পানিকে খবর নিতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি আমার বোঝায় যদি সমস্যা না হয়, কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে বাচ্চাদেরকে যেমন আমরা সচেতন করি না, বাচ্চা তুমি বেবি তুমি গিয়ে ওইরকম আইসক্রিম খেও না, এগুলো বাজে আইসক্রিম স্কুলের সামনে যেগুলো বিক্রি হয়। আরেকটা হচ্ছে আইসক্রিম বিক্রেতা যে না তুমি কিন্তু এই ধরনের আইসক্রিম নিয়ে এখানে বিক্রি করতে পারবে না, এটা একটা স্কুল, কারণ এখানে অনেকেই শিশু, ওরা অতটা বোঝে না। তাহলে এই দুইটা জায়গায় আসলে কাজটা মূলত করতে হবে, দুই জায়গায়। সেই জায়গা থেকে মোহাম্মদ রেজাউল করিম আসতে চাই, দুই জায়গায় কিন্তু কাজটা করতে হবে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটার আসলে প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন, কারণ যে কোনো প্রোডাক্ট বা ইস্যুয়ার কোম্পানি বলেন, যে কোনো সিকিউরিটিজ যখন পাবলিক অফারের মাধ্যমে লিস্টেড করা হয়, মানে জেনারেল ইনভেস্টরকে ট্রেডেবল করা হয়, তখন কিন্তু মানে যে নীতিমালা আছে নীতিমালা কমপ্লাই করে মানে গুড হেলথ হিসাবেই দেওয়া হয়। পরবর্তীতে সেটা কিছুটা খারাপ হইতে পারে, কারণ যে কোনো মানুষ ধরে আজকে আপনি সুস্থ আছেন, কালকে যে সুস্থ থাকবেন, আগামী 1 বছর পরে যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ এগুলো দেওয়ার সময় আপনার খারাপ কোনো কিছু দেওয়া হয় না, কিন্তু পরবর্তীতে
ম্যানেজমেন্টের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে লুজিং কনসার্ন হয়ে যায়, অনেক ক্ষেত্রে অপারেশন বন্ধ হয়ে যায়। কমিশন এখন যেটা কাজ করতেছে যেগুলো লুজিং কনসার্ন আছে অপারেশনে নাই, সেগুলা পলিসি সাপোর্ট দিয়ে অপারেশনে এনে মানে এটা বিনিয়োগযোগ্য করা যায় কিনা, আরও মানে লিস্টেড করা যায় কিনা যেগুলো ওটিসিতে আছে সেটা নিয়ে একটা কাজ করতেছে। আর সেকেন্ডলি যে আমাদের যে লিস্টেড কোম্পানি যেগুলো অ্যাকাউন্টস রেগুলার সাবমিট করে কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি, সেইটাই স্ট্রংলি সুপারভাইজ মনিটর করে সেখানে কোনো ধরনের নন কমপ্লায়েন্স আছে কিনা সেইটাকে শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করি। এতে করে আগামীতে আমরা প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি দেখতে পারবো। তবে সবার আগে বিনিয়োগকারীকে বিশ্বের সব দেশেই মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবে, কোম্পানি গুড ফান্ডামেন্টাল থাকবে, লো ফান্ডামেন্টাল থাকবে, জাং শেয়ার থাকবে, সব দেশে আমাদের দেশেও থাকবে। এখানে আমাদের বিনিয়োগকারীদের উচিত হবে যে অনেক বেশি মানে অ্যানালাইসিস করে বিনিয়োগ করা, সচেতনভাবে বিনিয়োগ করা, দীর্ঘমেয়াদীতে বিনিয়োগ করা, লো ফান্ডামেন্টালে জাং শেয়ারে লোন না নেওয়া, গুড ফান্ডামেন্টালে মার্জিন লোন নিলেও স্বল্প সময়ের জন্য নেওয়া। কারণ প্রত্যেকটা ধরেন ইনভেস্টমেন্টের কস্ট বাড়িয়ে দেয় যদি আপনার মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করে। ওয়ার্ল্ডের অনেক দেশে নেয় কিন্তু স্বল্পতম সময়ের জন্য দেয়। তো ডাউন মার্কেটে বটম পয়েন্টে হয়তো বা মার্জিন লোন নেওয়া যেতে পারে, আপওয়ার্ড ট্রেন্ডেও ধরেন যে আপনার বটম পয়েন্টের থেকে যখন বাড়তে থাকবে তখন লোন নিতে পারবে, যখন যে কোনো মুহূর্তে এটা টপ পয়েন্টে গেছে যে কোনো মুহূর্তে কারেকশন হইতে পারে, এই ধরনের ক্ষেত্রে লোনে নিয়ে ইনভেস্টমেন্ট করা উচিত না। এবং লোন থাকলেও সেটা লোন থেকে বেরিয়ে এসে নিজের টাকা। তো পোর্টফোলিওর একটা অলওয়েজ আমরা একটা কথা বলি যে 20 থেকে 30% মানে ক্যাশ ফর্মে তার ফান্ডটা রাখা। যে কোনো ক্রাইসিস মোমেন্টে যদি বাজার অনেক ডাউনওয়ার্ড হয় সেক্ষেত্রে লস হইলে অ্যাভারেজ করার যাতে সুযোগ থাকে, বড় ফান্ড না করে। তো আমরা বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস করে একটু ধৈর্য ধারণ করার জন্য, প্যানিক হয়ে সেল না করা। কারণ এখন প্যানিক হয়ে সেল করলে এই শেয়ারটাই পরবর্তীতে আরও বেশি দামে কিনতে হবে। তো আমরা আশাবাদী বাজার খুব দ্রুত ঘুরে দাঁড়াবে, কারণ পোর্টফোলিওর যে একটা ফর্মুলাই আছে যে যেখান থেকে ব্যাক আপ হয়ে যেখানে যাবে আবার ডাউন হয়ে আসবে, আবার আপ হবে। এইটাই হলো আপনার ক্যাপিটাল মার্কেটের নিয়ম। কারণ আপস অ্যান্ড ডাউন না থাকলে এখানে ক্যাপিটাল গেনের সুযোগ থাকবে না। তো এখানে প্যানিক না হয়ে ধৈর্য সহকারে বিনিয়োগ করার জন্য আমি অনুরোধ করব। অনুরোধ আপনি করছেন মোহাম্মদ সাইদুর রহমান। সেখানে আসলে সেই টেস্ট ম্যাচ খেলার মানসিকতা তো আমরা ক্রিকেটেও দেখি, আমরা সেদিকের থেকে কম থাকি, আসতে হবে। আপনি শেষ কি যুক্ত করবেন আমি আপনাকে শুনে শেষ করব। আপনি আলামিন ভাইকে যে প্রশ্নটা করছিলেন সেটার সাথে ওই যে এসএমই মার্কেট নিয়ে, এটার একটা এক্সাম্পল আপনাকে বলি। যেমন রেগুলেটর এটাকে সেগ্রিগেট করে দিছে যে এটা অ্যাপারেন্টলি ঝুঁকিপূর্ণ, এটা সকল বিনিয়োগকারীর জন্য না, এবং 30 লক্ষ টাকা ব্যান্ডমার্ক দিয়ে দিছে। সেটার জন্য এক শ্রেণীর বিনিয়োগকারী গিয়ে কিন্তু কোর্টে মামলা করছে, রিট করছে যেন এখানে সবাই বাড়ছে। তো এখন বলেন, যদি এখানে রেড ফ্ল্যাগ দেওয়া হয় যে এখানে ঝুঁকিপূর্ণ, আর আপনি বলেন যে না আমি ওই ঝুঁকিপূর্ণ জায়গায় যাব, তাহলে আপনার নিরাপদ কিভাবে করব আপনাকে? সেটা তো সম্ভবই না এক জায়গাতে। সেই জন্য আমরা বলি জেনে বুঝে বিনিয়োগ করতে হবে, ধৈর্য নিয়ে বিনিয়োগ করতে হবে, মার্জিন লোন পরিহার করতে হবে। এই গসিপের ভিত্তিতে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং যদি আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে না পারি তাহলে আমি বিনিয়োগের সাথে সম্পৃক্ত না হওয়াটা ভালো। কারণ আমি কুইক গেইন করতে গেলে কুইক লস হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখছি যে ধরেন আপনি তো শুনে বিনিয়োগ করলেন, 10-20 টাকার শেয়ার 40 টাকা হয়ে যাওয়ার পরে বিনিয়োগ করলেন, করার পরে দেখলেন এটা যখন ডিক্লাইনিং হলো, তখন আমরা হয়তো তাদেরকে ইনসিস্ট করি যে ঠিক আছে আপনি দরকার হলে এটা থেকে বের হয়ে নতুন, তখন সে এখান থেকে বের হইতে চায় না। ইন্টারেস্ট অ্যাকুমুলেশন হয়ে তার লাইবিলিটিস বেড়ে যাচ্ছে, মার্কেটে শেয়ারের প্রাইস কমে যাচ্ছে। একটা সময় যে অনেক এক্সাম্পল আছে যে তার অ্যাকাউন্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে হলো তার যত ইনভেস্টমেন্ট ছিল পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। তো মার্জিন লোন ইউজ করলে তার মধ্যে ওই স্মার্টনেসটা থাকতে হবে যে কোন সময় সে লস টেক করবে। যদি মিনিমাম লসে বের হয় তাহলে তার পুঁজির কিছু অংশ রক্ষা হবে, কিন্তু যদি সে ওই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে করে তখন কিন্তু সে সর্বশান্ত হবে। এবং সেটার জন্য কিন্তু শুধুমাত্র সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, টোটাল পুঁজি বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন একটা অ্যাকাউন্ট নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু তার ইনভেস্টরের টাকা তো পুরোটাই ধ্বংস হচ্ছে, যে ফাইন্যান্স করছিল তারও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওটা তো ডেটা আকারে শো করছে, তখন সেটা পুরো বাজারের উপরে। সেই জন্য আমরা বিনয়ের সাথে ওনাদেরকে বরাবরই বলি যে আপনি নিজের টাকায় বিনিয়োগ করেন এবং দীর্ঘমেয়াদে একটা প্ল্যান করে বিনিয়োগ করেন। কারণ শেয়ার ব্যবসা নয়, এটা বিনিয়োগ। তো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং লাগে। আপনি একটা জমি কিনলেও কিন্তু প্ল্যান করে কাগজপত্র যাচাই বাছাই করে বিনিয়োগ করবেন, কিন্তু শেয়ার কেন অন্যের কথা ভিত্তিতে কিনবেন? আপনি অন্য যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনি যাচাই বাছাই করছেন। শুধু শেয়ার মার্কেটে এসে যে আপনি অনলাইন ভিত্তিক
বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক ইনফরমেশন ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন সেটা হবে না, কারণ আপনাকে নিজে যতটা বোঝে তাকে তার চেয়ে কেউ বেশি বোঝায় পাশ থেকে। এই জন্য আমরা বলি যে আমাদের যেই বিনিয়োগকারী সচেতন করার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যে বিনামূল্যে ব্যবস্থাগুলো আছে, সেখানে যদি ওনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে সেগুলো অনুসরণ করেন, বিগত দিনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলো আগামী দিনে তারা লাভবান হবে। এবং বাজার এখন যেই জায়গায় আছে সেখান থেকে বাজার সামনের দিকে ঊর্ধ্বমুখী হবে, বিনিয়োগকারীরা লাভবান হবে। কিন্তু এখানে একটা ধৈর্য এবং আপনাদের তিনজনের আলোচনা থেকে আমাকে শেষ করতে হচ্ছে যে বিষয়টা হলো স্মার্ট। আশা জায়গা নিয়ে তথ্য পাওয়া গেল, সেটা হচ্ছে বাজার সামনের দিনগুলোতে ভালো হবে। এবং মোহাম্মদ রেজাউল করিম তো বেশ কিছু একদম পয়েন্ট আকারে দেখিয়ে দিলেন যে এই কারণে ভালো হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদেরকে আরও অনেক বেশি সতর্ক হতে বললেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলামিন আপনাকে, মোহাম্মদ সাইদুর রহমান আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ রেজাউল করিম আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের নিটোল টাটা 21 রাতের এই যে আয়োজন, এটা কিন্তু আপনারা যারা রয়েছেন, যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, আপনাদের জন্যই, যাতে আপনারা এখান থেকে আরও বেশি বিচার বিশ্লেষণে সক্ষম হন যে কিভাবে বিনিয়োগ করবেন বা ধৈর্যটা ধরে থাকবেন, দীর্ঘমেয়াদে করবেন। এবং সেই জায়গাটায় আপনাকে প্রতি মুহূর্তে ভালো জায়গা থেকে, অথেন্টিক যে সোর্স রয়েছে সেখান থেকে ইনফরমেশন নিতে হবে। শুধু কোনো গুঞ্জনে কিংবা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো গ্রুপের এক ধরনের বার্তায় আপনি যেন প্রভাবিত না হন, সেই ধরনের মেসেজগুলোই কিন্তু দেয়া হলো আজকে নিটোল টাটা 21 রাতের এই আলোচনা থেকে। এবং একদম সেই মার্জিন লোনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেইটা আপনি না নিতে পারলেই ভালো, আর যদি নিয়ে থাকেন তাহলে সেখানেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ভাবতে হবে যে আপনি শুধু দায়ী করে দিলেন যে আমাকে ফোর্স সেল করতে বাধ্য করা হলো, ফোর্স সেল হলো, এই কথাগুলো বলে আসলে উত্তরণে কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। সার্বিকভাবে উত্তরণটা ঘটাতে হবে। আপনার অ্যাকাউন্ট নেগেটিভ হওয়া মানে সেই ডেটাটা কিন্তু টোটাল শেয়ার বাজারের উপরে আসে, সেখান থেকে বাংলাদেশের শেয়ার মার্কেটের চিত্র খারাপ দাঁড়ায়। এবং আমরা যে আজকে আশা জায়গা নিয়ে তথ্য পেলাম, সামনের দিনে ইতিবাচকতা লক্ষণীয় হতে পারে আমাদের শেয়ার বাজারে, সেই প্রত্যাশা রেখে আমরাও শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।